গতকালকে বাংলাদেশের ক্রিকেটে একটা মুশফিকময় দিন গেছে। ব্যাট হাতে কি করছেন তা তো সবার অলরেডি মুখস্থ হয়ে গেছে। যে এই ক্যারিয়ারের শেষ প্রান্তে এবং এই যে বয়সে এসে যে অ্যাথলেটিজম দেখাচ্ছেন, যে ফিটনেস দেখাচ্ছেন এবং যে অসাধারণ একটা ইনিংস খেলছেন, সেটার ফলে সারাদিন প্রশংসা পাইছেন। কিন্তু ছোট্ট একটা নিন্দা নিয়েও খুব ঝড় হয়েছে। যখন আউট হয়ে ফিরে আসতেছে, তখন ক্যাপ্টেন সহ সবাই তারে ওয়েলকাম করতে দাঁড়ায় ছিল। ওয়েলকামের জন্য তার কাঁধে ক্যাপ্টেন ট্যাপও করতে গেছে। সেই সময় তিনি তার হেলমেটে লাথি মেরে হেলমেটটা দূরে পাঠায় দিয়েছেন। এটা নিয়ে খুব নিন্দা হচ্ছে। নিন্দনীয় কাজই বটে। একই রকম যেরকম সকাল থেকে প্রশংসনীয় কাজ করছেন, লাথি মারাটা অবশ্যই নিন্দনীয় কাজ। আমি এই নিন্দনীয় কাজের ব্যাখ্যার চেয়ে আমি অনেক বেশি দেখতে রাজি যে এই যে কাজটা মুশফিক করছে এবং ওই আগে যে ব্যাট করছে, এই দুইটা মিলেই মুশফিকের গ্রেটনেস। এই দুইটাই আসলে মুশফিককে গ্রেট করে তুলছে। লাথি মারাটা আমি কোনোভাবে সমর্থন করতেছি না। আমি বলি যে এই লাথি মারার জন্য তার যে শাস্তি প্রাপ্য সেটা পাক, কোনো সমস্যা নেই। কিন্তু লাথিটা কেন মারছে, এইটা আমরা একটু বুঝতে পারলে তাহলে বুঝবো যে মুশফিকের ওই ব্যাটিংটা হয় আসলে এই রাগের কারণে। এই রাগ এবং এই ব্যাটিং, এইটা মিলে তার গ্রেটনেস, সেটা আমি একটু ব্যাখ্যা করব। সেটা আমি একটু বলবো যে এই পরস্পর বিরোধী দুটো মুশফিক কি করে একজন গ্রেটে পরিণত হয়। শুরুতে গুড মুশফিকের কথা বলি। গুড মুশফিকের কথা তো আসলে আমরা সবাই জানি যে গুড মুশফিক কে? গুড মুশফিক হচ্ছে সেই লোক যার ব্যাপারে বাংলাদেশের প্রতিটা ক্রিকেটার বলে যে, "ক্রিকেটার হতে চাও? মুশফিককে ফলো করো। ক্রিকেটার হতে চাও? মুশফিকের মতো জীবনাচরণ করো।" সেই জীবনাচরণটা কি? সেই জীবনাচরণ হচ্ছে এখনো সে প্রতিদিন ৬ থেকে ৭ ঘন্টা খেলা না থাকলে প্র্যাকটিস করে। একা, একা প্র্যাকটিস করে। ঝড় হোক, বন্যা হোক, সে নেট করতে থাকে। যতগুলো নেট এভেইলেবল থাকে, মিরপুরে হলে ৭ টা, ৮ টা, চিটাগাংয়ে হলে ৩ টা, ৪ টা, সিলেটে হলে ৩ টা, ৪ টা। প্রত্যেকটা নেটে আলাদা, আলাদা করে ব্যাট করতে থাকে। কারণ কি? প্রত্যেকটা নেটের উইকেট তো একটু ডিফারেন্ট করে করা হয়। সে সবগুলো নেটে আলাদা করে ব্যাট করে। এখানেও শেষ হয় না। তারপরে সে ওই নেট থেকে বেরোয় এসে নিজে নিজের মতো ঘাসের উপরে নক করতে থাকে। একজন থ্রোয়ার নিয়ে নক করতেই থাকে, করতেই থাকে। এর সঙ্গে ফিটনেস, অমুক-তমুক এগুলো নিয়ে কাজ করা আছে। এই মুশফিক এই করে বলেই ব্যাটে রান পায়। আজকে ৩৯ বছর বয়সে এরকম সেঞ্চুরি করে। দেখেন একটা ছোট্ট রেকর্ড কালকে থেকে দেখলাম ফেসবুকে অনেকেই শেয়ার করতেছে। সম্ভবত এটা আমাদের প্রিন্স ১ম ফাইন্ড আউট করছিল যে ৩৮ পার করে টেস্ট চ্যাম্পিয়নশিপে সেঞ্চুরি করা ৩য় ব্যাটসম্যান হচ্ছে মুশফিক এবং ৩৯ পার করে টেস্ট চ্যাম্পিয়নশিপে সেঞ্চুরি করা ১ম ব্যাটসম্যান মুশফিক। আপনি বলছেন ব্যাপারটা এখনকার দিনে কত বিরল। ও মানে কাগজে কলমেই ৩৯ পার করে ফেলছে। এরকম ক্রিকেটার আসলে সেঞ্চুরি করার অবস্থা এখন আর থাকে না। সেটা মুশফিক অনায়াসে করতেছে। শুধু করতেছে না, তার ফিজিক বলতেছে, তার ফর্ম বলতেছে সে আরো ৩-৪ বছর এরকম খেলে যাবে। ৪২-৪৩ বছর বয়স পর্যন্ত খেলে যাবে। এটার কারণ হচ্ছে ওই প্রবল পরিশ্রম এবং প্রবল কমিটমেন্ট। এই যে কমিটমেন্ট, নিজেকে আরো বেটার করা, আরো বেটার করা। এই গুড মুশফিক, তাকে নিয়ে তো আমরা কম গুড বলি না। ব্যাডও কি একেবারে কম বলছি জীবনে? না, কম বলি নাই। ব্যাডের অনেক দিক আছে। তার মধ্যে এই ওর ব্যাডগুলো দেখবেন সব হচ্ছে জেদ, সব হচ্ছে রাগ। সে আরো করতে চায়, সে আরো করতে চায়। মুশফিককে নিয়ে যে সমালোচনার পয়েন্টগুলো ইনক্লুডিং মি, আমরা সবাই যে সমালোচনাগুলো করি, একটু রিকল করে দেখেন তো। এই যে ধরেন ক্যাচ মিস করায় নাসুমকে থাপ্পড় মারতে যাওয়া, কিংবা মুশফিক কিপিং ছাড়বে না, কিংবা এই যে কালকের লাথি মারাটা হেলমেটে, এগুলো সব আপনার কাছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মনে হচ্ছে? আচরণগুলো অস্বাভাবিক মনে হচ্ছে? যে এটা ওই মুশফিকের সঙ্গে যাচ্ছে না, গুড মুশফিকের সঙ্গে যাচ্ছে না। আচ্ছা, কালকে এই হেলমেটে কেন লাথি মারল? আমরা কেউ জানি না। এটা তাইজুলকে নাকি প্রেস কনফারেন্সে জিজ্ঞাসা করা হয়েছিল, সেও বলছে সে জানে না। অ্যাকচুয়ালি কেউই জানে না, জানার কথাও না। মুশফিকের ভিতরে কি চলতেছে কে জানবে? হ্যাঁ, কাজটা সে অন্যায় করছে। এমনি ক্রিকেট আইন অনুযায়ী ক্রিকেট ইকুইপমেন্টের অপমান করা যাবে না। কোনো ক্রিকেটার এটা করতে পারবে না, এটা করলে সে শাস্তি পাবে। এছাড়া ওই হেলমেটটায় যেহেতু বাংলাদেশের
লোগো আছে। ফলে ওখানে লাথি মারা এটা আমাদের ন্যাশনাল ক্রিকেটার হিসেবে সে অন্যায় করছে। এজন্য নিশ্চয়ই সে শাস্তি পাবে। তার অপরাধের শাস্তি তাকেই পেতে দেন। আপনি শুধু ভাবেন যে কেন করল সে? পার্সোনাল কোনো রেষারেষির কারণে? না তো, পার্সোনাল কোনো রেষারেষির কারণে করে নাই নিশ্চয়ই। তার ভিতরে অনেকগুলো চিন্তা কাজ করতে পারে। কি চিন্তা কাজ করতে পারে? এক হচ্ছে হয়তো ড্রেসিং রুম থেকে মেসেজ দেওয়া হয়েছে, যেগুলো বাজারে রটতেছে, যেগুলো বলা হচ্ছে। ড্রেসিং রুম থেকে নাকি মেসেজ দেওয়া হয়েছে যে কুইক ব্যাট করার জন্য, যেটাতে সে তার স্বাভাবিক খেলাটা খেলতে পারে নাই, ফলে ইনিংসটা বড় হয় নাই। এটাতে সে রাগ হয়েছে। আরেকটা হতে পারে যে না, সে নিজের উপর বিরক্ত। আরে ভাই, শেষ বিকালে আমি এরকম শট খেললাম কেন? আমি আরেকটু লম্বা করতাম ইনিংসটা। তাহলে ক্যাপ্টেন মনে করলে ডিক্লেয়ার করে দিত। কিন্তু আমার দায়িত্বটা তো ছিল আরো সময় উইকেটে থাকা। আমি পারলাম না কেন? এটা বলে সে লাথি মারতে পারে। মানে তার যেসব কারণে এই রাগটা ভিতর থেকে বেরোতে পারে, সবগুলোই কিন্তু ইনিংস লম্বা করা বিষয়ক। এখন ইনিংস লম্বা করে কি করবে? সে কি জানে না যে টেইল নিয়ে ডাবল করা যায় না? তার কি ডাবল নাই? বা এই ১০০ পার করেই একটা লোক নিশ্চয়ই ডাবলের স্বপ্ন দেখে না। তাহলে এই ইনিংস বড় করার নেশাটা কেন? কেন ইনিংস বড় করতে না পেরে তার জেদ, রাগ এরকমভাবে বেরোয় আসে? সে বোঝে না যে এই দৃশ্যগুলো ক্যামেরায় আসতেছে। এটাতে আমার সমালোচনা হবে। আমার যে ভাবমূর্তি সিনিয়র হিসাবে সবাই আমাকে এখন মেন্টর বলতেছে, আমাকে নিয়ে ক্রিকইনফো স্টোরি করতেছে, প্লেয়ার কাম মেন্টর। এরকম যে ভাবমূর্তিটা আমার সিনিয়র ভাবমূর্তি, সেটা একটু ধাক্কা খাবে। সে বোঝে। কিন্তু তারপরেও এটা বেরোয় আসে আসলে টিমের স্কোরের কথা ভেবে। একটা লোক ১০০ পার হয়েই যে ডাবলের দিকে ছোটা যায় না, এটা বোঝার মতো বোধ ৩৯ বছরে হয় মানুষের। এবং মুশফিকের এই বোধ হয়েছে ১৯ বছরে, ৩৯ না। আজ থেকে আরো ২০ বছর আগে হইছে। ফলে মুশফিক ব্যক্তিগত মাইল ফলকের জন্য ক্ষেপে নাই। এটা আমি আপনাদের দলিলে লিখে দিতে পারি। যখন ক্যাচ মিস করা সে নাসুমের উপরে ক্ষেপে যায়, ওটাও অন্যায় ছিল। অবশ্যই অন্যায় ছিল। একটা বাচ্চা ছেলের উপরে ক্ষেপে যাওয়া যাবে না। এই আত্মনিয়ন্ত্রণ থাকা উচিত। কিন্তু ক্ষেপে যখন যায়, তখন আপনি কি দেখেন? আপনি দেখেন কি ব্যক্তিগত রেষারেষি? নাসুমের আর ওর কি বাড়ি পাশাপাশি যে নাসুমের লোকজন ওর জমি দখল করে নিচ্ছে? না। টিমের ক্যাচ পড়ে গেছে। টিমের সমস্যা হয়েছে তোর কারণে। এই কারণে তারে মারতে গেছে। যতবার এই যে তার কিপিং গ্লাভস খুলে নেওয়া, কিপিং গ্লাভস তারে বাদে আরেকজনের দেওয়া। সে তো জানে কিপিং ছাড়াই বরং আমি বেশি রান করব। আমি কিপিং ছাড়াই টিমে আরো সেটেল। তারপরে সে কিপিং করবে। কেন করবে? সে মনে করে হি ইজ দ্য বেস্ট কিপার। সে উইকেটের পিছনে থাকলে টিম বেস্ট সার্ভিস পাবে। এখন তারই মনে করা ভুল হইতে পারে। আপনি বলতে পারেন যে না, লিটন তার চেয়ে ভালো কিপার। আপনি বলতে পারেন যে সোহান তার চেয়ে ভালো কিপার। অনেক তর্ক করা যায় রে ভাই। একজন মানুষের আন্ডারস্ট্যান্ডিং ভুল হতেই পারে। কোনো সমস্যা নেই। কিন্তু তার চাওয়াটা কি? তার চাওয়া হচ্ছে টিমের ইনিংস কেন বড় হলো না? টিমের ক্যাচ কেন পড়ে যায়? টিমের পেছনে আমি উইকেটের পেছনে থাকলে যে উপকার হবে সেটা কেন আমারে করতে দিবে না? এই যে জেদটা, এইটা এইবার আপনি ভাবেন, এইটা আর ৬ ঘন্টা প্র্যাকটিস করতে থাকা, বৃষ্টির সঙ্গে বৃষ্টির উপরে বিরক্ত হয়ে বৃষ্টির মধ্যে দাঁড়ায়, বর্ষার মধ্যে দাঁড়ায় প্র্যাকটিস করতে থাকা, খেলোয়াড়রা সবাই বাসে গিয়ে বসে আছে প্র্যাকটিস শেষে, তাদের কথা না ভেবে নক করতে থাকা, এই যে সব কিছুতে আরো, আরো। সেই আরোটা টাকাও না, সেই আরোটা ব্যক্তিগত মাইলফলকও না, সেই আরোটা হচ্ছে ক্ষুধা, পারফরম্যান্সের ক্ষুধা, টিমের জন্য ক্ষুধা। এইগুলো সবকিছু দেখবেন না একটা সিঙ্ক্রোনাইজড হয়ে গেছে। আপনি যখন দেখবেন যে এই যে তার যে আচরণ, ৬ ঘন্টা প্র্যাকটিসও সে যে কারণে করে, ওই হেলমেটও সে কারণে লাথি মারে। এই দুটোর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। শুরুতে মনে হবে আপনার পরস্পর বিরোধী। এই কেমন কথা? এই মুশফিক ৬ ঘন্টা প্র্যাকটিস করে, ধৈর্য এবং কমিটমেন্টের জন্য বিখ্যাত। সেই লোক কেন আবার লাথি মারতেছে? না, ওই মুশফিক ওই কাজটাও করে ওই তাড়না থেকে। ওই যে ৬ ঘন্টা প্র্যাকটিস যে তাড়না থেকে করে, রাত দুপুরে উঠে ভোর রাতে উঠে প্র্যাকটিস করে। সে বলে, "ভাই আমি তো গ্রেট না, আমি প্র্যাকটিস করে নিজেকে গ্রেট করি।" আরে ভাই, তুমি গ্রেট না, গ্রেট কে বাংলাদেশে? ওর ওতে হবে না, ওর আরও লাগবে। এই যে ৮,০০০ রানের দিকে ছুটতেছে, ও ওতে সন্তুষ্ট না, ওর আরও লাগবে। কি লাগবে? ওরে বলবে, "না ৮,০০০ রান আমি বুঝি না। আমি আসলে চাই আরও রান করতে, দলের জন্য রান করতে।" সেই সংখ্যাটা কত আমি জানি না। এই যে আজকে সে আউট হয়ে গেছে। আপনি তারে যুক্তি দেওয়ার চেষ্টা করবেন যে, "ভাই আপনি সঠিক সময়ে আউট হয়েছেন, এমন কোনো ক্ষতি হয় নাই। স্কোরবোর্ডে তো 350 প্লাস একটা 330 প্লাস একটা টার্গেট হয়ে গেছে। আপনি কেন আর অস্থির হন?"
ঠিকই তো আছে। এই সময় আউট হয়ে যাওয়া বরং ওদের কিছু ব্যাটিংয়ে পাঠানোর টাইম হইছে। আলোক স্বল্পতায় খেলা বন্ধ না হলে হইতে পারত ১টা ২টো উইকেট আমরা তুলে নিতে পারতাম। এরকম সময় তো মানুষ ডিক্লেয়ার করে। একবারে শেষ বিকেলে এসে ডিক্লেয়ার করে দেয়। যদি যথেষ্ট রান স্কোরবোর্ডে থাকে। ফলে মুশফিক আউট হয়ে যাওয়ায় তো তেমন কোনো অন্যায় হয় নাই। তেমন কোনো কি? কোনো অন্যায়ই হয় নাই। সে সঠিক সময়ে আউট হইছে। তাহলে সে কেন ক্ষেপে যায়? আর ওই যুক্তির দরকার নাই। আমি কে? আমি ব্যাটসম্যান, আমার কাজ রান করা। যদি বন্ধ করতে হয় তাহলে ক্যাপ্টেন বলবে, ক্যাপ্টেন বললে আমি চলে আসবো। কিন্তু আমি কেন আউট হলাম? এই যে আমাকে কেন ওই মেসেজ দিল যে তাড়াহুড়া করো। তাড়াহুড়ার জন্য আমি যদি আউট হয়ে যাই অবশ্যই সে রাগ হবে। সে এইগুলোতে হচ্ছে রাগ হয়। ফলে পরস্পর সবগুলো লিঙ্কড। লিঙ্কড বলেই একটা মানুষ গ্রেট হয়। দেখেন গ্রেট ২ ধরনের লোক হয়। এক ধরনের লোকেরা হচ্ছে নিরাসক্ত একটা জীবনযাপন করে। সে তার ভিতরে রাগ, ক্ষোভ, জেদ, এই যে রানের জন্য ক্ষুধা এসবগুলারে লুকায়ে রাখতে শিখে যায়। যেমন শচীন টেন্ডুলকর, লিওনেল মেসি। কিন্তু এরাই শুধু তো গ্রেট হয় না, আরেকটা দলও তো গ্রেটেস্ট হয়। বিরাট কোহলিরা হয় না, ক্রিস্টিয়ানো রোনালদোরা হয় না। তারা তাদের ক্ষুধাটা, তাদের রাগটা বের হয়ে আসে। বের হয়ে আসে বলেই ওই দুটো মিলে তারা গ্রেট হয়ে যায়। আপনি বিরাট কোহলির বা ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে তাকাইলে দেখবেন এরকম প্রচুর ব্লান্ডার আছে যেগুলা তাদের সঙ্গে যায় না। মানে এখন তো আসলে ফরম্যাটেড হয়ে গেছে। এখন মনে হয় যে রোনালদোর সঙ্গে যায়। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো যত বড় খেলোয়াড় সেখানে তো তার সতীর্থের একটা গোল নিজের নামে নেওয়ার জন্য চিল্লাপাল্লা করবে। সেখানেও একটা পেনাল্টি নেওয়ার জন্য অস্থির হয়ে যাবে। এটার কারণ এই না যে সে পার্সোনাল রেকর্ড নিয়ে খুব ভাবিত। হ্যাঁ, আমাদের এই কেজো দুনিয়ায় মনে হবে যে রোনালদো শুধু পার্সোনাল রেকর্ড নিয়ে ভাবতেছে বলে এই গোল নিজের নামে চাচ্ছে, এই পেনাল্টি নিতে যাচ্ছে। না ভাই, এরা আসলে ওই গ্রেটনেস এর জন্য এটা করে। ওই ভেতর থেকে ওই ক্ষুধা বের হয়ে আসে। সে আসলে ওই মুহূর্তে ফিলও করতে পারে না যে সে যে কাজটা করতেছে এটা ছেলেমানুষি হয়ে যাচ্ছে। সে তার নিজের সতীর্থর গোল নিজের নামে দাবি করতেছে। সে আসলে ওটা সতীর্থ নাকি বিপক্ষের কেউ নাকি অন্য কিছু ওইটা তার মাথায় কাজ করে না ওই সময়। ওই সময় একটা জিনিসে কাজ করে যে আমাকে গোলের দাবি করতে হবে। গোলটা আমাকে নিতে হবে, পর্তুগালের পক্ষে নিতে হবে। তারপরে না আমি দেখব ওটা কি আমার সতীর্থ ছিল? হয়তো সে পরে ড্রেসিং রুমে গিয়ে বলবে যে, "চল আমরা গিয়ে ম্যাচ রেফারিরে বলি, ম্যাচ কমিশনারে বলি এটা তোর গোল। তুই তোর নামে দিয়ে দিচ্ছি।" যখনই সে ড্রেসিং রুমে গিয়ে টের পাবে যে ও পাইলেও পর্তুগাল, আমি পাইলেও পর্তুগাল দিয়ে দিবে। কিন্তু ওই সময়ে ও বিস্ফোরণটা করবে হচ্ছে ওর ক্ষুধার জন্য। ওর দরকার, ওর দরকার। সেটা টিমের জন্য দরকার। সেটা ক্ষুধার জন্য দরকার, গ্রেটনেস এর জন্য দরকার। এই জিনিসগুলো আসলে মিলে একটা গ্রেট হয়। মানে গ্রেট শুধু চুপি চুপি বসে থাকলে হয় না। অ মানে ওটাও একটা স্টাইল যে আপনি পেলে বা মেসি বা সচিন টেন্ডুলকার এভাবে গ্রেট হবেন। আবার এটাও একটা স্টাইল যে আপনি ম্যারাডোনা, ক্রিস্টিয়ানো রোনালদো বা বিরাট কোহলি বা শেন ওয়ার্ন এই স্টাইলে গ্রেট হবেন। এখন আমি মুশির মধ্যে দেখি যে এটা একটা ভয়াবহ মিশ্রণ। এটা খুব বিরল একটা মিশ্রণ। কারণ আমাদের গ্রেটনেসে ওই বিরাট কোহলি, ক্রিস্টিয়ানো রোনালদোর ধারাটা বহন করে আসলে আমাদের সাকিব আল হাসান। তার ভেতরে ওই বহিঃপ্রকাশটা আছে। কিন্তু মুশির ভেতরে এটা একটা সুপ্ত আগ্নেয়গিরির মতো। আপনার একদিকে সে হচ্ছে শচীন টেন্ডুলকারের মতো নির্মোহ একটা জীবনযাপন করে। তার কোনো কিছুতে কোনো মোহ নাই। কিন্তু যখন ক্রাঞ্চ মোমেন্ট আসে, তখন ভেঙে চুরে তার ভিতর থেকে ক্রিস্টিয়ানো রোনালদো বের হয়ে আসে। তার ভিতর থেকে বিরাট কোহলি বের হয়ে আসে। এটা বলে দেয় যে সে আসলে গ্রেটদেরও গ্রেট। হয়তো আমাদের বাস্তবতা সে খুব বেশি টেস্ট খেলতে পারল না। এই দীর্ঘ ক্যারিয়ারে অল্প কয়েকটা টেস্ট খেলল না। তার এই সময়ে সে যে সেই ২০০৬ সালে শুরু করছে, সেই সময়ে যারা শুরু করছিল তারা সবাই কত টেস্ট খেলে ফেলছে, কত টেস্ট খেলে ফেলছে। ২০০ শতাধিক টেস্ট খেলে ফেলছে। সে মাত্র ১০০ টেস্ট খেললই সেদিন। ৪০ এভারেজ ২০২০ থেকে ৪৬ এভারেজে একটা ব্যাটসম্যান ব্যাট করতেছে। যদি সাধারণ অন্যদের মতো আ টেস্ট পেত তাহলে অবশ্যই ঐরকম আমি যাদের নাম বলতেছি তাদের মতো না হলে জো রুট, কেন উইলিয়ামসন এদের পাশে নাম লেখা হয়ে যেত। বাবর আজমরে ছাড়ায় চলে যেত অনেক দূর। কিন্তু ওটাও তো তার একটা জেদ। যে ভাই আমি ওই লেভেলে পরিশ্রম করতেছি, ওই লেভেলের গড়ে রান করতেছি। কিন্তু কই আমার নামের পাশে তো সেই গ্রেট নাম্বারটা নাই। ওটাও তো একটা জেদ। ওই ক্ষুধাটাও তো কাজ করে। কাজ করে বলেই আমরা মসির কাছ থেকে এই বয়সে এটা পাই।
আপনি এটা ছেড়ে দিতে চান? আপনি বলেন যে, "মুশি তুমি আজ থেকে আর কোনোদিন এই ক্ষুধার বহিঃপ্রকাশ করতে পারবা না। হেলমেটে লাথি মারতে পারবা না, নাসুমরে থাপ্পড় মারতে যাবা না।" বারবার নাসুমের কথা বলতেছি। "কোনো জুনিয়ররে থাপ্পড় মারতে যাবা না। তুমি কখনো নিজের রোল নিয়ে জেদাজেদি করবা না। এসব আর করবা না।" মুশির এটাও থাকবে না। আপনি এক ডানা কেটে দিলে আরেক ডানাও কেটে যাবে। ফলে আপনার যদি নিতে হয় টোটালটা সহই নিতে হবে। আপনি ওই যে যখন প্রেম করেন তখন তো এটা বেছে করেন না যে মেয়েটা বা ছেলেটার শুধু ভালোটুকু নেব। খারাপটাও তো নিতে হবে। খারাপটার সহই ভালোবাসতে হবে। মুশির গ্রেটনেসকে আপনার নিতে হলে তার যে গ্রেটনেসের যে বহিঃপ্রকাশ, যেসব কারণ আছে ওগুলাকেও নিতে হবে আপনার। নিয়ে ওই সহই আলিঙ্গন করে বলতে হবে যে, "মুশি ইউ আর দ্য গ্রেট। তুমি গ্রেট।" আপনি ওটাগুলোর আলাদা, আলাদা সমালোচনা করবেন, ওগুলোর নিন্দা করবেন, চেষ্টা করবেন মুশফিককে এই বয়সে তো উপদেশ দেওয়ার কিছু নেই। প্রত্যাশা করবেন যে মুশফিক যেন এরকম অশোভন কাজ না করেন বাকি যে কয়দিন আছেন। তার মানে এই না আপনি বলবেন যে ওগুলো একেবারেই চলবে না। ওগুলোর জন্য আমি মুশফিককে ঘৃণা করি। তা হবে না। ভালোবাসলে পুরোটা সহবাসতে হবে। মুশির জন্য অনেক শুভেচ্ছা। I hope যে ব্যাপারটা খুব বড় হবে না। সবাই বুঝতে পারবেন যে মুশি এই কাজটা কেন করছে। এটা আমার ধারণা রিয়ালাইজ করতে পারবেন। মুশি তো কাউকে নিশ্চয়ই বলবে না। বলার ছিলেন না যে ভিতরে কি কাজ করতেছিল, কেন এটা হয়ে গেল। সে নিশ্চয়ই সবাইকে সরি বলে ফেলছে এতক্ষণে। আমি এই ছেলেকে যতদূর চিনি, যত যাই হোক বয়সে তো ছেলেই আমাদের তুলনায়। যতদূর চিনি সে এতক্ষণে ড্রেসিং রুমে ওই আশরাফুল থেকে শুরু করে শান্ত সবাইকে সরি বলে ফেলছে। সবাইকে। সেটা তার কাজ সে করছে। কিন্তু মনের কথাটা বলবে না যে কেন এই বিস্ফোরণটা হলো। I hope যে সবাই সেটা রিয়ালাইজ করার চেষ্টা করবেন, মুশফিককে বোঝার চেষ্টা করবেন। তাহলে আমরা আগায়া যাব। বেশি কথা না বলি, এরপরে তো আবার আমাদের আজই মনে হয় জয় নিয়ে কথা বলতে পারব, তাই না? জয় নিয়ে কথা বলার অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন।